জীবনমহল রাত প্রায় ৯টা। জঙ্গল কাটতে একটু আগে ফিরে এসেছে। ড্রাইভার তখন ভয়ে অস্থির হয়ে পড়েছিল। জঙ্গলটা রাতের বেলা একদমই নিরাপদ নয়। এই চিন্তা সে আর ঝুঁকি নেয়নি। দেরি না করে পুলিশে ফোন করে দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায় এবং জাঙ্গুক ও তে দুজনকে উদ্ধার করে জঙ্গল থেকে বের করে আনে। তে যখন জ্ঞান ফেরে ঠিক সেই সময়ই পুলিশ এসে পৌঁছে। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। কিন্তু সেখান থেকে জীবনমহল পর্যন্ত পুরোটা রাস্তা জাঙ্কুক তের সাথে একটা কথা বলেনি, একবারও না। না কোনো প্রশ্ন, না কোনো ব্যাখ্যা, না কোনো রাগের প্রকাশ, শুধু নিস্তব্ধতা। শুধু তাই নয়, থেকে বাড়ি নামিয়ে দিয়ে সে যে বেরিয়ে গিয়েছিল এখন পর্যন্ত আর ফিরে আসেনি। তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে টেবিলের কাছে তার শাশুড়ি আম্মু বসে আছেন, সামনে খাবার সাজানো। জিন মৃদু গলায় বলেন, তে আসো, খেয়ে নাও, তারপর রেস্ট নাও। তে হালকা হেসে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ে। একটু দ্বিধা নিয়ে সে বলে, উনি কোথায় গেছেন? উনি এলে আমরা একসাথে খাবো। জিন ক্লান্ত স্বরে বললেন, ওর কথা ছাড়ো, ওর আসতে দেরি হবে। আমায় ফোন করে বলেছে তোমাকে যেন খাইয়ে দিই। এই কথা বলে জিন নিজের হাতে এক লোকমা ভাত মেখে তের সামনে বাড়িয়ে ধরেন। তে আর না করে না। সত্যি বলতে তার খুব খিদে পেয়েছিল। চুপচাপ খেতে থাকে সে। মাঝে মাঝে চোখ দুটো দরজার দিকে চলে যায়। মনের ভিতর একটা কথাই ঘুরতে থাকে, স্যার কোথায় গেলেন? ওনারও তো খিদে পেয়েছিল। পুরো ভাত শেষ করে জিন উঠে দাঁড়ান। যাওয়ার আগে নরম গলায় বলেন, এবার ঘুমিয়ে পড়ো, ভালো করে রেস্ট নাও। তে হেসে মাথা নাড়ে। জিন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। তে একা বসে থাকে, চুপচাপ ভাবনায় ডুবে। ইয়নো নিজের ঘরে বিছানায় চিত হয়ে শুয়েছিল। ঘর জুড়ে নিস্তব্ধতা আর তার হাতে ফোন। লিসার সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। হালকা হাসি, আধা ঘুম ঘুম কথা, সব মিলিয়ে মুহূর্তগুলো অদ্ভুতভাবে ভালো লাগছিল ইয়নোর। হঠাৎ টুক, ফোনের স্ক্রিন কালো হয়ে গেল। ইয়নো ভুরু কুঁচকে ফোনটার দিকে তাকালো। একবার পাওয়ার বাটনে চাপ দিল, আবার চাপ দিল, কোনো সাড়া নেই। ধুর, চার্জ শেষ। বিরক্ত গলায় নিজেই নিজেকে বলল সে। ফোনটা চার্জে বসিয়ে দিয়ে সে বিড়বিড় করলো, ওয়েট জান, এখনই আসছি। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেললো, একটু মজা করলে কেমন হয়। সে ধীরে পা টিপে মায়ের ঘরের দিকে গেল। ঘর অন্ধকার, আম্মু গভীর ঘুমে। ইয়নো নিঃশব্দে আম্মুর ফোনটা তুলে নিল, তারপর ফিরে এলো নিজের ঘরে। দরজা লাগিয়ে বিছানায় বসে নম্বর ডায়াল করলো। কল রিসিভ হতে সেই ইচ্ছে করে গলা বদলে বলল, হ্যালো, এটা কোথায় লাগছে? ওপাশ থেকে লিসার ঘুম চড়ানো কণ্ঠ। জি, এই নম্বরটা। সে নিজের ঠিকানা বলতে শুরু করলো। সে আবার বলল, আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? ওপাশে কয়েক সেকেন্ড চুপ, তারপর ক্লান্ত অবচেতন কণ্ঠে উত্তর এলো, আমি লিসা, আপনি কে? এই একটি মাত্র শব্দ, লিসা। ইয়নোর সব হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে এবার আর গলা বদলালো না, স্বাভাবিক কঠিন কণ্ঠে বলল, আমি ইয়নো। ফোনের ওপাশে যেন বাতাস জমে গেল। লিসার চোখ মুহূর্তে খুলে গেল। ঘুম পুরো উধাও। এই নম্বর তো তের দেওয়া সিম, তাহলে এই নম্বর ইয়নোর কাছে কিভাবে এলো? তার বুক ধক করে উঠল, গলা শুকিয়ে গেল, হাত কাঁপতে শুরু করলো। ইয়নো এবার রাগ চেপে রাখতে পারল না। তার কণ্ঠে চাপা আগুন, এটা ঠিক করিসনি লিসা, এত বড় নাটক করার কি খুব দরকার ছিল? লিসা কিছু বলতে চাইল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোলো না। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো, এক ফোঁটা, তারপর আরেক ফোঁটা। সে শুধু ফোনটা কানে চেপে ধরে রইল। ইয়নো কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, কোনো উত্তর না পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে সে ফোন কেটে দিল। রুমটা আবার নিঃশব্দ। ইয়নো ফোনটার দিকে তাকিয়ে রইল। রাগ, হতাশা আর অজানা কষ্ট সব মিলে মিশে বুকের ভেতর ভারী হয়ে উঠল। আর অন্যদিকে লিসা ভেজা চোখে নিঃশব্দে ফোনটা নামিয়ে রাখলো, কথা না বলা হাজারটা ব্যথা বুকের ভেতর চেপে রেখে। রাত দুটো। জীবনমহলের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ। জাঙ্কুক ধীরে ধীরে নিজের ঘরে ঢোকে, সারা শরীর ক্লান্তিতে ভারী। ঘরে ঢুকে টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয় এক পাশে, তারপর বিছানার দিকে তাকায়। সেখানে তে গুটি সুটি মেরে ঘুমিয়ে আসে, একদম এলোমেলো ভাবে, চুল সরানো, চাদর সরে গেছে। জাঙ্কুক কাছে গিয়ে তের মাথাটার সামনে দিকটায় বসে পরে মেঝেতে চুপচাপ নড়াচড়া ছাড়া। ভালো করে তাকাতেই বোঝা যায় ঘুমানোর আগে তে কেঁদেছিল। গাল দুটো চোখের পাশে ফুলে আছে, চোখের পাতা ভারী। জাঙ্কুক খুব আস্তে, প্রায় নিঃশব্দে ফিসফিস করে বলে, পড়বি? তারপর আর কিছু বলে
না, সে জায়গাতেই শুয়ে পড়ে, চোখ স্থির করে তের মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ক্লান্তির ভারে জাঙ্কুক সেখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘরের ভিতর নরম রোদের আলো ঢুকছে। জীবন মহল ধীরে ধীরে জেগে উঠেছে, কিন্তু এই ঘরটা এখনো ঘুমে ডুবে। তে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে সে একবার বিছানার এদিক ঘুরিয়ে, তারপর আবার ওদিক, কখনো হাত সরিয়ে দেয়, কখনো চাদর টেনে নেয় নিচের দিকে। ঘুমের মধ্যে সে আবার একবার নড়ে ওঠে, বিছানার এক পাশ থেকে আরেক পাশে যেতে যেতে ধীরে ধীরে সাইডে চলে আসে। হঠাৎ করে সে বুঝে ওঠার আগেই তার শরীর নিচের দিকে ঢলে পড়ে। পরের মুহূর্তে তে গিয়ে পড়ে জাঙ্কুকের ওপর। তের ঘুম ভেঙে চমকে ওঠে, সে চোখ খুলে তাকায়। হঠাৎ জাঙ্কুক হকচকিয়ে উঠে জোরে চিৎকার করে ওঠে। চমকে যাওয়া সেই মুহূর্তে তে হাত বাড়িয়ে জাঙ্কুকের মুখ চেপে ধরে। তে বিরক্ত আর লজ্জা মেশানো গলায় বলে, এত চিৎকার করার কি আছে? হ্যাঁ, আমি কি আপনার সাথে কিছু করেছি? জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে বলে, করনি মানে? একটা পুরুষের উপর পড়ে তার যন্ত্র নাড়িয়ে দিয়ে বলছো কিছু করনি? বাহ বাহ, না রে বাহ, এই তোমার মহিমা। তে চোখ মুখ কুচকে বিরক্তিতে জাঙ্কুকের বুকের উপর একটা কিল মারে, তারপর দ্রুত উঠে দাঁড়ায়। আবার যদি আপনার যন্ত্রের কাহিনী আমাকে শোনান, তাহলে আমি নিজের হাতে আপনার আবার মুসলমানি দেবো, যত সব। এই কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে, সোজা ঘর থেকে বেরিয়ে যাইতে। জাঙ্কুক হাসতে হাসতে গড়াগড়ি দিতে দিতে বলে ওঠে, আমিও প্রমিস করছি হুরপরি, আমি এমন কিছু করব যাতে তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসবে, প্রমিস। আজ শুক্রবার, কলেজ ছুটি, তাই জিমিন বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। ঘুম ভাঙতেই সে ঠিক মতো বসতে না বসতেই হুড়মুড় করে তার ঘরে ঢুকে পড়ে। জিমিন চোখ কসলাতে কসলাতে আদু ঘুমে বলে ওঠে, এই আজকে আবার আমার ভাইয়ের কি দেখলি যে এভাবে আমার ঘরে ঢুকলি? তে মুখ বাঁকিয়ে বিরক্ত গলায় বলে, আমার কাজ নাই নাকি? খেয়ে দিয়ে যে তোর ভাইয়ের জিনিস দেখতে যাব? এ কথা বলে তে বিছানায় এসে বসে পড়ে। ঠিক তখনই জিমিনের ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখা যায় লিসা কল করেছে। জিমিন কল রিসিভ করে স্পিকারে দেয়। পরের মুহূর্তে ফোনের ওপাশ থেকে লিসার কান্নার শব্দ ভেসে আসে। লিসা কাপা গলায় বলে, ভাই, ইয়োনো জেনে গেছে আমি যে ওর সাথে আমার কাজিন সেজে কথা বলছিলাম, ও বুঝে ফেলেছে। তে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে পড়ে। কি? কিন্তু কিভাবে, কখন? লিসা কান্নার মাঝে বলে, কাল রাতে। জিমিন দুশ্চিন্তায় বলে, এখন কি হবে? লিসা আরো ভেঙে পড়ে, ও আমার কল ধরছে না। তে শক্ত গলায় বলে ওঠে, ধুর, কান্না থামা, আমাকে ভাবতে দে। আচ্ছা এখন ফোন রাখ, আমি তোকে একটু পরে বলছি কি করতে হবে। লিসা ফোন কেটে দেয়। জিমিন তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার কি করবি? তে এক মুহূর্ত দেরি না করে বলে, ইয়োনোকে কল লাগা তাড়াতাড়ি। জিমিন মাথা নেড়ে ইয়োনোকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হয়। হ্যালো, ইয়োনোর গলা ভেসে আসে। তে তৎক্ষণাৎ বলে ওঠে, ভাই তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে আয়। ইয়োনো অবাক হয়ে বলে, কেন? তে দ্রুত বলে, আরে লিসা কাল রাতে আমাকে সব বলেছে। ও খুব কাঁদছিল, শরীরও খারাপ লাগছিল। ও তোর সামনে আর যেতে চায় না, এর জন্যই ও নাকি ওর ফুপির কাছে চলে যাচ্ছে, ওখানে পড়বে, এখানে আর আসবে না। কথাগুলো শোনার পর ইয়োনোর যেন কিছুক্ষণ থমকে যায়, তারপর ধীরে বলে, কয়টার সময় বাস ছাড়বে, তাড়াতাড়ি বলো। তে সঙ্গে সঙ্গে বলে, এই তো বেলা 10:30। ইয়োনো আর কিছু না বলে দ্রুত কল কেটে দেয়। বাড়ি থেকে বেরানোর প্রস্তুতি নেবে, এটাই বোঝা যায়। জিমিন দুশ্চিন্তায় তের দিকে তাকিয়ে বলে, তোর মনে হয় এতে কাজ হবে? তে আত্মবিশ্বাসী গলায় বলে, আরে হবে না কেন, অবশ্যই হবে। তুই শুধু লিসাকে মেসেজ কর যাতে ও বাস স্ট্যান্ডে চলে যায়, বাকি সব আমার উপর ছেড়ে দে। ফোনটা কেটে দেওয়ার পরেও ইয়োনো বেশ কিছুক্ষণ বিছানায় বসে রইল। রাগটা ধীরে ধীরে বুকের ভিতর অন্যরকম অনুভূতিতে বদলে যেতে লাগলো। তারপর তড়িঘড়ি করে চাবিটা তুলে নিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল। রাস্তার লোকজন কম, বাতাসে হালকা শীত। ইয়োনো বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের শব্দে তার ভিতরের অস্থিরতা যেন আরও জেগে উঠল। একের পর এক রাস্তা পিছনে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে বাস স্ট্যান্ডে পৌঁছলো। চারিদিকে অদ্ভুত রকমের ব্যস্ততা, কোথাও বাসের হর্ন, কোথাও পুলিশ চেঁচাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ ঘুমে ঢুলছে। ইয়োনো বাইকটা একপাশে রেখে দ্রুত হাঁটতে শুরু করলো। তার চোখ দুটো অস্থিরভাবে চারিদিকে ছুটছে, একজনের মুখ, তারপর আরেকজনের, কিন্তু কোথাও লিসার ছায়া নেই। সে একটা বাসের সামনে গিয়ে দাঁড়ালো। কন্ডাক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। ইয়োনো ভিড়ের ভিতর তাকালো, না ওখানে না, আরেকটা বাস।
ঘাম জমে যাচ্ছে কপালে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত। সে প্রায় দৌড়াতে শুরু করলো, একটার পর একটা বাসের সামনে দাঁড়িয়ে একটার পর একটা মুখ খুঁজে বেড়াচ্ছে। লিসা নামটা নিজের অজান্তেই ঠোঁট থেকে বেরিয়ে আসে। সময় গড়িয়ে যাচ্ছে মিনিটের পর মিনিট, কিন্তু সে হাল ছাড়ছে না। একসময় সে ক্লান্ত হয়ে একপাশে দাঁড়ালো, হাত দুটো হাঁটুতে রেখে লম্বা শ্বাস নিল। হঠাৎ তার চোখ পড়ল বাস স্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। ওড়না ঠিক করার ভঙ্গি, নিচু করে তাকিয়ে থাকার ধরন দেখে ইওনোর বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, লিসা ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সামনে তাকাতে লিসা চমকে উঠল, চোখ দুটো বড় হয়ে গেল। ইওনো এই জায়গায় এ সময়ে লিসা কল্পনাও করেনি যে ইওনো এখানে আসতে পারে। সে শুধু তের কথা এখানে এসেছে। কিছু বলার আগে সে মুখ নামিয়ে নিল, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কারণ সে জানে ভুলটা সত্যিই তার ছিল। আর ইওনোর সামনে দাঁড়িয়ে থাকলে সে নিজেকে সামলাতে পারবে না। কিন্তু লিসা এক পা এগোতেই ইওনো হঠাৎ তার হাত ধরে ফেলল, একটুও ছাড় দিল না, বরং জোরে টান দিল। হঠাৎ টানের ভারসাম্য হারিয়ে লিসা সোজা এসে পড়ল ইওনোর বুকে। এক মুহূর্ত সময়ের জন্য থমকে গেল। লিসার নিঃশ্বাস এলোমেলো, হাত দুটো কাঁপছে। ইওনোর এই আচরণে সে পুরোপুরি অবাক। কাপা কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, সরি, আসলে আমি এমনটা করতে চাইনি, আসলে আমি। ইওনো তার কথা শেষ করতে দিল না, কঠিন অথচ ভাঙা গলায় বলল, আসলে তুই আমায় ভালোবাসিস। এই কথাটা যেন লিসার মাথার উপর বাজ পড়ে যাওয়ার মতো। সে অবাক হয়ে ইওনোর দিকে তাকিয়ে রইল, চোখে ভয়, বিস্ময় আর লোকানো আবেগ। ইওনো একটু এগিয়ে এসে বলল, ভালোবাসিস যখন, তখন এত লোকচুরি কিসের? তার চোখে আগুন, গলায় চাপা কণ্ঠ। আর তুই কি সত্যি আমায় এত বোকা ভাবিস? লিসা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ গলা পর্যন্ত এসে আটকে গেল। ইওনো কথা চালিয়ে গেল, আমি তোর কাছে তোর কাজিনের নাম্বার চেয়েছিলাম শুধু তোকে জেলাস করার জন্য, যাতে তুই নিজে থেকে সত্যিটা বলিস। একটু থেমে ঠোঁটের কোণে তিক্ত হাসি, কিন্তু তুই করলি উল্টোটা। তারপর ধীরে স্পষ্ট গলায় বলল, আর হ্যাঁ, আমি প্রথম থেকে জানতাম ওই সিমটা তুই তোর কাজিন সেজে কথা বলিস। এই কথায় লিসা যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল। মাথা কাজ করা বন্ধ করে দিল। সে জানতো, সব জানতো, তবুও। ইওনো হঠাৎ দু হাতে লিসাকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে, এমনভাবে যেন ছাড়লে সব হারিয়ে যাবে। এখনও চুপ করে থাকবি? তার কণ্ঠ ভারী, কিছু বলবি না? লিসা চোখ নামিয়ে ধীরে বলল, আমি কেন বলবো, তুই বল। তারপর ঠোঁটের কোণে হালকা অভিমান, ছেলেরা আগে বলে জানিস না। এই কথা ইওনো হেসে ফেললো, রাগ কষ্ট সব মিলে একরাশ হালকা হাসি। থাক, এখন বলার দরকার নেই। একটু ঝুঁকে মৃদু স্বর যোগ করলো, সব কথা একসাথে বলবো বিয়ের পর। এই প্রথম লিসার মুখে সত্যিকারের লাজুক হাসি ফুটল। বাস স্ট্যান্ডের কোলাহলের মাঝেও এই দুজনের চারপাশে একটা আলাদা নীরবতা তৈরি হলো। সেখানে শুধু তাদের না বলা কথাগুলো শব্দ হয়ে রইল।